বর্তমান সময়ে ফার্স্ট এইড, পার্সোনাল হাইজিন এবং হাউসহোল্ড ডিসইনফেকশনের জন্য বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় এবং ট্রাস্টেড অ্যান্টিসেপটিক লিকুইড হচ্ছে ডেটল। এই মুহূর্তে আপনি যখন ভিডিওটি দেখছেন তখন বিশ্বের কোথাও না কোথাও কাটাছেঁড়া পরিষ্কার করতে, অপারেশনের আগে হাত জীবাণুমুক্ত করতে, ব্যক্তিগত পরিচ্ছন্নতায় কিংবা ঘর পরিষ্কার রাখতে কয়েক হাজার মানুষ ডেটল ব্যবহার করছেন। ইনফ্যাক্ট বিশ্বব্যাপী ১২৪টি দেশে প্রতি মিনিটে ডেটল ব্যবহার করা হচ্ছে ২,০০০ বারেরও বেশি বার। প্রায় এক শতকের ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে করোনা মহামারী পর্যন্ত ডেটল কোটি কোটি মানুষকে ইনফেকশনের ঝুঁকি থেকে সুরক্ষা দিয়ে আসছে। আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো কিভাবে একটি সাধারণ অ্যান্টিসেপটিক সলিউশন থেকে ডেটল বিশ্বজুড়ে সবচেয়ে শক্তিশালী, ট্রাস্টেড ও আইকনিক হাইজিন ব্র্যান্ডে পরিণত হলো। ডেটল মূলত যুক্তরাজ্য ভিত্তিক বহুজাতিক কোম্পানি রেকিট বেনকিজারের মালিকানাধীন একটি ব্র্যান্ড। ১৮৪০ সালে কোম্পানিটির প্রতিষ্ঠাতা আইজ্যাক রেকিট ইংল্যান্ডের হাল শহরে একটি ছোট ফ্লাওয়ার মিলিং বিজনেস শুরু করেন, তবে ব্যবসায় লাভ ছিল প্রায় শূন্য। এমনকি সময়ের সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। ঠিক তখনই রেকিট একটি বিষয় লক্ষ্য করেন। মূলত ওই সময় ইংল্যান্ডের সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা ছিল খুবই কম। বিষয়টিকে আইজ্যাক রেকিট একটি বিজনেস অপরচুনিটি হিসেবে দেখেন। এরপর তিনি তার মিলটি বন্ধ করে প্রতিষ্ঠা করেন রেকিট অ্যান্ড সন্স, যে কোম্পানিটি মূলত স্টার্চ, ব্লুইং এজেন্ট ও হাউসহোল্ড ক্লিনিং প্রোডাক্টের উৎপাদন শুরু করে। খুব দ্রুতই তাদের পণ্যের কোয়ালিটি ও কার্যকারিতা কনজিউমারদের নজর কাড়তে শুরু করে। এমনকি ১৮৮০ সালের মধ্যে রেকিট অ্যান্ড সন্স পুরো ইংল্যান্ডে পরিচিত নাম হয়ে ওঠে। তবে কোম্পানিটির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টটি আসে ১৯২৯ সালে, যখন ড. উইলিয়াম কোলব্রুক রেনল্ডস নামে একজন বিজ্ঞানী কোম্পানিটিতে যোগ দেন। এর আগে তিনি জেএস নামের একটি ব্রিটিশ কোম্পানিতে কাজ করতেন। প্রতিষ্ঠানটি জেএস ফ্লুইড নামে একটি শক্তিশালী ডিসইনফেক্ট্যান্ট উৎপাদন করত, যেটি ১৮৯৬ সাল থেকেই ইংল্যান্ডের রাজপরিবারের রয়্যাল ওয়ারেন্ট পেয়ে আসছিল। তবে সে সময়ের অ্যান্টিসেপটিকগুলোর সীমাবদ্ধতা নিয়েও ছিল তার গভীর অসন্তোষ। ফেনাইল, মার্কারি ক্লোরাইড ও ফরমালিন কাগজে কলমে কার্যকর হলেও বাস্তবে এগুলোর বেশ কিছু বড় সমস্যা ছিল। এই অ্যান্টিসেপটিকগুলোর তীব্র গন্ধ ও কেমিক্যাল বৈশিষ্ট্য নানা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করত। এমনকি কিছু ক্ষেত্রে এগুলো ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দিত। তাই রেনল্ডসের লক্ষ্য ছিল এমন একটি ডিসইনফেক্ট্যান্ট তৈরি করা যা ব্যাকটেরিয়া ধ্বংস করবে কিন্তু মানবদেহের কোনো ক্ষতি করবে না। কয়েকশো পরীক্ষার পর তিনি ক্লোরোক্সিনানল ভিত্তিক একটি নতুন ফর্মুলা তৈরি করেন, যেখানে ৪.৮% ক্লোরোক্সিনানলের পাশাপাশি পাইন অয়েল, আইজোপ্রোপ্যানল, ক্যাস্টর অয়েল, সাবান ও পানি ব্যবহার করা হয়েছিল। ফলে এটি ছিল একই সঙ্গে কার্যকর ও মানবদেহের জন্য নিরাপদ। ইনিশিয়ালি পণ্যটির ক্লোরোক্সিনানল ভিত্তিক ফর্মুলাকে তুলে ধরতে এর নাম রাখা হয়েছিল PCMX। পরবর্তীতে কোনো কেমিক্যাল নামের পরিবর্তে ডেটল নামটি বেছে নেওয়া হয়, যাতে পণ্যটি মানুষের কাছে বেশি নির্ভরযোগ্য ও মেডিকেল প্রোডাক্ট হিসেবে গ্রহণযোগ্য মনে হয়। সাদা ও সবুজ ডিজাইন, ওষুধের বোতলের মতো প্যাকেজিং এবং সোর্ড অফ ট্রাস্ট লোগো খুব দ্রুতই ডেটলকে আলাদা পরিচিতি এনে দেয়। ১৯৩৩ সালে কুইন ক্যারোলেট ম্যাটারনিটি হসপিটালে একটি ট্রায়ালে উল্লেখযোগ্য সাফল্য পায় ডেটল। সেখানে ডেটল ব্যবহারের ফলে প্রসূতি মায়েদের সংক্রমণের হার ৫০% বেশি কমে আসে। এই সাফল্যের পর ১৯৩৪ সালে অস্ট্রেলিয়ায় লঞ্চের মাধ্যমে ডেটল প্রথম ইন্টারন্যাশনাল মার্কেটে প্রবেশ করে। এরপর ১৯৩৫ থেকে ১৯৩৯ সালের মধ্যে দ্রুত বিশ্বের বিভিন্ন দেশে তাদের বিজনেস এক্সপ্যান্ড করে ডেটল। এদিকে ১৯৩৬ সালে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের বাজারে ডেটল প্রবেশ করে। সে সময় এই অঞ্চলের মানুষ ক্ষতস্থানের চিকিৎসায় মূলত নিমপাতা ও হলুদের উপরেই নির্ভর করতেন। এমনকি ব্রিটিশ শাসনামলে অনেকেই ডেটলকে ইংরেজি ওষুধ নাম দিয়ে সন্দেহের চোখে দেখতেন এবং ব্যবহার করা থেকে বিরত থাকতেন। তবে শুরুতে এর গ্রহণযোগ্যতা কম থাকলেও চিকিৎসকদের সুপারিশের কারণে ধীরে ধীরে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এর জনপ্রিয়তা বাড়তে শুরু করে। এর ধারাবাহিকতায় ১৯৪৫ সালে রেকিট অ্যান্ড সন্স ভারতে তাদের প্রথম ডেডিকেটেড ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট চালু করে। অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডেটল ব্রিটিশ ও আমেরিকান সৈন্যদের জন্য অপরিহার্য মেডিকেল সাপ্লাইয়ে পরিণত হয়। এমনকি যুদ্ধের সময় এর সাপ্লাই নিশ্চিত রাখতে ডেটলের উৎপাদন কেন্দ্র স্থানান্তর করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রেকিট অ্যান্ড সন্স তাদের মার্কেটিং কৌশলে বড় ধরনের পরিবর্তন আনে।
1930 ও 40-এর দশকে ডেটলের প্রচারণার মূল ফোকাস ছিল এর মেডিকেল কার্যকারিতা। তবে 1950 ও 60-এর দশকে ব্র্যান্ডটি মানুষের সঙ্গে ইমোশনালি নিজেদেরকে যুক্ত করতে শুরু করে, যেখানে তাদের অ্যাডভার্টাইজমেন্টগুলোতে মা ও সন্তানের সম্পর্ককে কেন্দ্র করে ডেটলকে উপস্থাপন করা হয়। একই সঙ্গে জীবাণু থেকে সুরক্ষাকে চিকিৎসার প্রয়োজনের গণ্ডি ছাড়িয়ে পরিবারের প্রতি ভালোবাসা ও যত্নের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়। এর একটি অন্যতম কারণ ছিল 1950 সালে প্রথমবারের মতো যুক্তরাজ্যের ফার্মেসিগুলোতে প্রেসক্রিপশন ছাড়াই ডেটল বিক্রি শুরু হয়। অন্যদিকে 1958 সালে এটি দেশটির গ্রোসারি স্টোরগুলোতে পাওয়া যেতে শুরু করে। এই প্রমোশনাল মার্কেটিং ক্যাম্পেইনগুলো যুক্তরাজ্যে ডেটলের জন্য বেশ কার্যকর প্রমাণিত হয়, যে কারণে এই কৌশল অনুসরণ করে ডেটল বিশ্বজুড়ে তাদের মার্কেটিং কার্যক্রম পরিচালনা করে, যা পরবর্তীতে বিশ্বজুড়ে ডেটলের জনপ্রিয়তা আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। রেকিটের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী 1980 সালের মধ্যেই শুধু ভারতেই প্রায় 6,50,00,000 মানুষ অন্তত একবার হলেও ডেটল ব্যবহার করেছিলেন। তবে ডেটল শুধু অ্যান্টিসেপটিক লিকুইডের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। সময়ের সাথে তারা নতুন নতুন ক্যাটাগরিতে নিজেদের উপস্থিতি বাড়াতে শুরু করে। 1981 সালে ডেটল প্রথমবারের মতো সাবান ক্যাটাগরিতে প্রবেশ করে। এরপর 1990-এর দশকে ডেটল দ্রুত তাদের প্রোডাক্ট পোর্টফোলিও সম্প্রসারণ শুরু করে। এই সময় থেকে ডেটলের প্লাস্টার, লিকুইড সাবান, শেভিং ক্রিম, বডি ওয়াশ, কিচেন জেল ও ওয়েট ওয়াইপ সহ বিভিন্ন পণ্য বাজারে আসতে শুরু করে, যার ধারাবাহিকতায় বর্তমানে ডেটলের পোর্টফোলিওতে রয়েছে 13টি প্রোডাক্ট ক্যাটাগরির 200টিরও বেশি পণ্য, যেখানে ডেটল পার্সোনাল কেয়ার থেকে শুরু করে ওয়াশিং মেশিন ক্লিনার পর্যন্ত একটি পূর্ণাঙ্গ হাইজিন ইকোসিস্টেমে পরিণত হয়েছে। ডেটলের জনপ্রিয়তা ও ব্যবসা বাড়তে থাকলেও 1990-এর দশকের শেষ দিকে রেকিট অ্যান্ড সন্স নতুন চ্যালেঞ্জের মুখে পড়ে। কোম্পানিটির উদ্ভাবনের গতি কমে যায়, আর একই সময়ে ইউনিলিভার ও প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের মতো গ্লোবাল প্রতিদ্বন্দ্বীদের প্রতিযোগিতাও বাড়তে থাকে। অন্যদিকে 1823 সালে জোহান বেনকিজার প্রতিষ্ঠিত জার্মান কোম্পানি বেনকিজার এনভিএর ছিল ভ্যানিশ ও ডিউরেক্সের মতো জনপ্রিয় ব্র্যান্ড পোর্টফোলিও। তবে তাদের গ্লোবাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটি ছিল তুলনামূলকভাবে দুর্বল। অর্থাৎ একদিকে রেকিট অ্যান্ড সন্সের ছিল শক্তিশালী ব্র্যান্ড ও গ্লোবাল ডিস্ট্রিবিউশন, অন্যদিকে বেনকিজারের ছিল উদ্ভাবন ও ইনোভেশন। এই বাস্তবতায় 1999 সালের ডিসেম্বরে রেকিট অ্যান্ড সন্স ও বেনকিজার মার্জ হয়ে রেকিট বেনকিজার গঠন করে। এর ফলে নতুন কোম্পানির শক্তিশালী সক্ষমতার সরাসরি সুযোগ পেতে শুরু করে ডেটল, যেখানে মার্জারের পর ডেটলের ইনোভেশনের গতি বাড়ে, সাপ্লাই চেন আরও শক্তিশালী হয় এবং মার্কেটিং হয়ে ওঠে আরও বেশি কনজিউমার ফোকাসড। 2020 সালের শুরুতে কোভিড-19 মহামারী ছড়িয়ে পড়ার পর বিশ্বব্যাপী হ্যান্ডওয়াশ ও স্যানিটাইজারের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়। ফলে হাইজিন তখন আর শুধু ব্যক্তিগত পছন্দের বিষয় ছিল না, বরং বেঁচে থাকার প্রয়োজনীয়তায় পরিণত হয়েছিল। এ সময় বিশ্বজুড়ে পার্সোনাল হাইজিন কেয়ার প্রোডাক্টের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়, আর এই ক্যাটাগরির অন্যতম বড় গ্লোবাল ব্র্যান্ড হওয়ায় ডেটলও এই ট্রেন্ড থেকে সবচেয়ে বেশি লাভবান হয়। এমনকি শুধুমাত্র 2020 সালের প্রথম 6 মাসেই ব্র্যান্ডটির বিক্রি 62% বৃদ্ধি পায়, যা ছিল একটি শতবর্ষী ব্র্যান্ডের জন্য প্রায় নজিরবিহীন একটি গ্রোথ। এ সময় ডেটল রেকিট বেনকিজারের 11টি গ্লোবাল পাওয়ার ব্র্যান্ডের একটিতে পরিণত হয়, যেখানে কোম্পানিটির মোট নেট রেভিনিউর 80%-এরও বেশি এই 11টি ব্র্যান্ড থেকে আসছিল। ইনফ্যাক্ট রেকিট বেনকিজারের জার্ম প্রোটেকশন বিভাগের এসভিপি পঙ্কজ দোহানের মতে কোভিড-19 সময়কালে ডেটল ছিল বিশ্বের সবচেয়ে দ্রুত গ্রো করা ব্র্যান্ড। তবে শুধু কোভিড-19ই নয়, গত 20 বছরের মধ্যে বিশ্বব্যাপী রোগ সৃষ্টিকারী জীবাণুর উপস্থিতি 58% বেড়েছে, আর সেই সঙ্গে বেড়েছে ডেটলের গুরুত্ব, যে কারণে বর্তমান সময়ে ডেটল বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যান্টিসেপটিক ব্র্যান্ড, যার মধ্যে ভারত ও মালয়েশিয়ার মার্কেটে ডেটল সবচেয়ে বেশি জনপ্রিয় হেলথ ব্র্যান্ড হিসেবে পরিচিত। পাশাপাশি সৌদি আরবের মার্কেটে ডেটল সবচেয়ে ট্রাস্টেড সারফেস ক্লিনিং ব্র্যান্ড। অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় জীবাণু সুরক্ষা ক্যাটাগরিতে শীর্ষ অবস্থানে রয়েছে এই ব্র্যান্ডটি। এছাড়াও ইউএই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ডেটল শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোর একটি হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। তবে এই দীর্ঘ পথ চলায় ডেটল ও এর মূল কোম্পানি রেকিটকে বেশ কয়েকটি বিতর্কের মুখেও পড়তে হয়েছে। 2001 সালে বেটাডাইনের সঙ্গে ডেটলের একটি আইনি বিরোধ তৈরি হয়। সে সময় দুই ব্র্যান্ডের তুলনামূলক বিজ্ঞাপনে করা কিছু দাবি নিয়ে বিজ্ঞাপন নিয়ন্ত্রক সংস্থাগুলো প্রশ্ন তোলে। 2012 সালে ভারতে ডেটলের 100% হেলথ 100% মার্ক ক্যাম্পেইনও সমালোচনার মুখে পড়ে। দেশটির বিজ্ঞাপন নিয়ন্ত্রক সংস্থার মতে
বিজ্ঞাপনটি এমন বার্তা দিচ্ছিল যে ডেটল ব্যবহার করলে শিশুদের একাডেমিক ফলাফল আরও ভালো হতে পারে। একই বছরে দক্ষিণ আফ্রিকায় আমদানি করা কিছু ডেটল ডিসইনফেক্ট্যান্ট পণ্য পরীক্ষায় নির্ধারিত মান পূরণ করতে না পারায় মার্কেট থেকে তুলে নেওয়া হয়। এছাড়া ২০২০ সালে কোভিড-১৯ মহামারীর শুরুর দিকে ডেটলের লেবেলে করোনা ভাইরাস থেকে সুরক্ষা দেওয়ার দাবি করা হয়, যা নিয়ে কনজিউমারদের মধ্যে বেশ বিভ্রান্তি তৈরি হয়। পরে কোম্পানিটি জানায় এটি কোভিড-১৯ নয়, বরং আগে থেকে পরিচিত কিছু করোনা ভাইরাস স্ট্রেনের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। তবে এসবের পরেও প্রায় ১০০ বছরের পথ চলায় কনজিউমার চাহিদা, জনস্বাস্থ্য অগ্রাধিকার ও মার্কেট ডাইনামিক্সে বড় ধরনের পরিবর্তন এলেও ডেটল সময়ের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিয়ে কনজিউমারদের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা ধরে রাখতে সক্ষম হয়েছে। কারণ ডেটল শুধু একটি পণ্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন ক্যাটাগরিতে এক্সপ্যানশনের মাধ্যমে ইনোভেশন, ব্র্যান্ড ট্রাস্ট ও ধারাবাহিক ব্র্যান্ড বিল্ডিং নিশ্চিত করতে পেরেছে। তবে বর্তমান সময়ে বিশ্বজুড়ে হাইজিন ও ওয়েলনেস সম্পর্কে সচেতনতা বাড়তে থাকায় ভবিষ্যতে ডেটলের সাফল্য অনেকটাই নির্ভর করবে পরিবর্তনশীল কনজিউমার চাহিদার সঙ্গে কতটা কার্যকরভাবে নিজেদের মানিয়ে নিতে পারে তার উপর।